আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট এডটা কি বলছে? ফার্স্ট এডটা বলছে আমাদের নাম্বার 1, যদি বার্ষিক x% সরল সুদের হারে, সরল সুদ কত টাকার x বছরের সুদ x টাকা হবে। তো এখানে তো ধরেই নেওয়া যায় যে ধরি p টাকার, তাহলে p টাকার যদি হয় তাহলে আমরা কি জানি? p ইজ ইকুয়াল টু কি? p ইজ ইকুয়াল টু 100 ইন্টু i। i মানে হচ্ছে সুদ। সুদ কত বলেছে এখানে? x বছরের সুদ x টাকা, তাহলে x সুদের জায়গায় x বসলো 100i বাই আর। আর মানে সুদের হার কত সেটাও x। টি মানে কত সেটাও x। কেন? টি বছর, x বছরের কথা বলেছে এখানে, x বছরের সুদ। তো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের আসলটা কত পেয়ে গেলাম? আসলটা পেয়ে গেলাম 100/x টাকা। আছে কোথাও অপশানে? আছে, অপশান সি। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 এরটা বলছে যে নাম্বার 2 বলছে যে এক্স প্রপোর্শনেট 1/y হলে x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হওয়ার শর্ত কত? তো প্রথম কথা হচ্ছে যে এক্স প্রপোর্শনেট ওয়াই, তাহলে কত হচ্ছে না হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এটা পেয়ে গেলাম। মানে যেটা আমাদের ফার্স্ট যেটা শর্ত দিয়েছিল এক্স প্রপোর্শনেট 1/y, এই যে শর্তটা আমাদের দিয়েছিল এই কন্ডিশনটা থেকে আমরা এটা বের করে নিলাম। এবার কার ক্ষুদ্রতম মান চেয়েছি? এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান। তো এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান চেয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াইকে আমরা কি লিখতে পারি? এক্সকে লিখতে পারি রুট ওভার এক্স তার স্কোয়ার, ওয়াইকে লিখতে পারি রুট ওভার ওয়াই তার স্কোয়ার। আমার ক্ষুদ্রতম মান চেয়েছে, বারবার করে এই কথাটা উল্লেখ করছি। তো এর ক্ষুদ্রতম মান মানে এটা কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো। তার মানে ইজ ইকুয়াল টু কত হচ্ছে না রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার কে। তাহলে এই যে কে যেটা ধরা হয়েছিল, কেটা তো কনস্ট্যান্ট ছিল আমাদের এখানে, কেটা তো একটা কনস্ট্যান্ট। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা তাহলে আমাদের এক্স আর ওয়াই এর আমি যে ভ্যালুই নিই না কেন, এই পোর্শনটা তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে না। এবং যেহেতু এটা প্লাস আছে, তার মানে এটার মিনিমাম ক্ষুদ্রতম মান হচ্ছে 2 রুটকে তখনই হয় যখন রুট এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে রুট এক্স ইকুয়াল টু রুট ওয়াই, আবার বোথ সাইড স্কোয়ার করে দিলে এক্স ইকুয়াল টু ওয়াই। তো দিস ইজ দ্য কন্ডিশন ক্ষুদ্রতম মান বের করাতে। এটাও সি বেরোলো। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? এক্স প্রপোর্শনেট 1/y দেওয়া আছে আমাদের, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y। কেটা কি আমরা জানি, এটা দিয়ে কোনো কাজ হয় না, একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এবার আমাকে বলতে চেয়েছে যে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান বের করো। ক্ষুদ্রতম মান কি? মানে সেই মানটা যে মানের থেকে ছোট আর হতে পারে না। মানে আমি যদি তোকে বলে দিই, ধর কথার কথা বলছি যে এক্স প্লাস ওয়াই এর সবচেয়ে ছোট মান বের করো, যদি সেরকম বলে দিই, এবং যদি বলে দিই যে এক্স হচ্ছে একটা যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে কিন্তু তুই এই এক্স প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান কিন্তু তুই বের করতে পারবি না। কেন পারবি না বলতো? তার কারণ একজন নিল এক্স এর মান -1, ওয়াইয়ের মান -1, তাহলে সে ভ্যালু পাচ্ছে -2। আরেকজন নিল এক্স এর মান 1, -2, সে পেয়ে যাচ্ছে -3। তাহলে -3 তো -2 থেকে ছোট, তাহলে এই ক্ষুদ্রতম মান কিন্তু বের করতে পারবো না। কিন্তু যদি আমরা এটা বলি যে এক্স প্লাস ওয়াই এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে কিন্তু এই -2 -3 কিন্তু আর প্রযোজ্য নয়। তখন কিন্তু আমি এক্স এর মান কে 0
এবং ওয়াইয়ের মান কেউ জিরো ধরতে, তবে ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে তখন এক্স প্লাস ওয়াইয়ের ক্ষুদ্রতম মান তাহলে কত? জিরো। কারণ যা হবে জিরোর বড় হবে, জিরোর ছোটো আর কোনো মান আমি পাবো না যদি আমার এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি এই কন্ডিশনটা যদি হোল্ড করে। ঠিক এখানেও তেমনি তাই, যে এক্স প্লাস ওয়াই ক্ষুদ্রতম বের করতে গেলে এক্সকে লিখছি রুট এক্স এ হোল স্কোয়ার, ওয়াইকে রুট ওয়াই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি। যেহেতু এখানে প্লাস লিখছি কেন? যেহেতু ক্ষুদ্রতম মান বের করতে দিয়েছি। তাহলে এই যে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই থাকলে আমাদের হয়তো তাহলে বলতে পারতাম না এটা ক্ষুদ্রতম মান, কিন্তু আমরা কি বের করে রেখেছি? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা কে বের করে রেখেছি, তাহলে এক্স ওয়াই জায়গায় কে বসিয়ে দিচ্ছি। যখন বসিয়ে দিলাম তাহলে ধর এক্স এর মান 1, ওয়াই এর মান 2, তাহলে টু রুট কে এর মান কি চেঞ্জ হবে? এর মান তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে তো এই জায়গাটার ভ্যালুটা। এবং এইটার ভ্যালু যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটার ভ্যালু ঋণাত্মক আসতে পারবে না, যেটা এখানে আসছিল আমাদের। এর ভ্যালু ঋণাত্মক আসতে পারবে না, তাহলে এর সবচেয়ে মানে টোটাল রাশিটার মান ডিপেন্ড করছে কার উপরে? এইটুকুনি জায়গার উপরে। এবং এটার মান আবার ডিপেন্ড করছে এক্স আর ওয়াইয়ের উপরে। আবার এই যে ক্যালকুলেশনটা করে কিন্তু আমি, যেহেতু স্কোয়ার আছে, আমার সবসময় পজিটিভ ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেবে না। তাহলে টু রুটকের সঙ্গে সামথিং কিছু একটা যোগ করলেও টু রুটকের থেকে বেশি হয়ে যায়। তাহলে সবচেয়ে ছোটো মান কত? না জিরো হতে হবে এর ভ্যালু। কারণ টু রুটকে যদি হতে হয় ক্ষুদ্রতম মান, তাহলে এর ভ্যালু জিরো হলে, না হলে টু রুটকে আসবে না। কারণ যদি জিরোর জায়গায় যদি 1 হয়, তাহলে টু রুটকে প্লাস 1, তাহলে তো টু রুটকের থেকে বড় হয়ে গেল সেটা। তাই হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। বোঝা গেল না? গেল না? বুঝেছি স্যার। আচ্ছা, নাম্বার 3, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এদের সাধারণ স্পর্শক এ বি। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এসিবি কোণের পরিমাণ কত? এটা হচ্ছে একটা উপপাদ্য, মানে রাইডার। ইনফ্যাক্ট উপপাদ্য নয়, একটা রাইডার। ধরে যাক এই হচ্ছে একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, কিন্তু দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ এরকম জিনিসটা, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে এবং বহিঃস্পর্শ করার পর তাদের একটা সাধারণ স্পর্শকও টানছে ওরা। ধরে যাক আমি এদিক দিয়ে টানছি, সাধারণ স্পর্শকটা এইভাবে টানছি, এই একটা সাধারণ স্পর্শক। এই হচ্ছে একটা সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শকটার নাম দিচ্ছে ওরা, কি বলছে? সাধারণ স্পর্শকটা হচ্ছে এ বি। তাহলে এ বি সাধারণ স্পর্শক। একটা টেনে যে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্তের সি বিন্দু দ্বারা স্পর্শ করেছে, এটা হচ্ছে সি পয়েন্ট। এদের সাধারণ স্পর্শক এ বি, বৃত্ত দুটিকে এ বি স্পর্শ করেছে, তাহলে এ সি বি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এ সি বি, এই অ্যাঙ্গেলটা সবসময় মাথায় রাখবি, এই অ্যাঙ্গেলটার মান হয় 90 ডিগ্রি অলওয়েজ। তাহলে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা কিন্তু বইতে আমাদের করেও দেওয়া আছে, ঠিক আছে? স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য, ওই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মধ্যে আমরা বই থেকে আমি দাগিয়েও দিয়েছিলাম তোদেরকে, যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেগুলো আছে সেখানে একটু খুঁজে দেখলেই পাওয়া যাবে এটা, ঠিক আছে? হ্যাঁ স্যার আছে। এটা আছে। বেশ, নাম্বার 3 আসছি, নাম্বার 4-এ। নাম্বার 4 কি দিয়েছে আমাদের? সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। এটাও একটা খুব মানে কি, ওই কনসেপচুয়াল অ্যাকচুয়ালি এটা একটা ইয়ে, যে সাইন এ প্লাস সাইন বি 2। আমরা কি জানি? আমরা জানি তো এটা আপাতত, যেহেতু আমরা ক্লাস 10-এ আছি, যে সাইন থিটার মান 0 সমান বা 0-র বড়, 1-এর সমান বা 1-এর ছোট হয়, এটা আমরা জানি। তাহলে এই যে সাইন এ, তাহলে তার ভ্যালুটাও সবচেয়ে সর্বোচ্চ মান কত হবে? 1। সাইন বি, তারও সর্বোচ্চ ভ্যালু কত হবে? 1। এছাড়া অন্য কিছু হবে না। তো যেহেতু এইখানে আমরা তাহলে বলতে পারি কি, যে এই জাস্ট এই কথাটাই লিখে দেবো, যেহেতু যে সাইন থিটা এটার ভ্যালু 0 আর 1-এর মধ্যে আছে,
তার মানে এখানে সাইন এ তাকেও 1 হতে হবে, আবার সাইন বি তাকেও 1 হতে হবে, তাছাড়া আর কোনো গতি নেই 2 হওয়ার। আমি যদি ভাবি যে একটা 1.5, তো একটা 1.5 ভাবতেই পারবো না, কেননা সাইনের মান 1-এর বড় হতেই পারে না, তাহলে 1.5 হওয়ার কোনো প্রশ্নই নেই। অথচ এই দুটোকে যোগ করে আবার 2 আসছে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে 1 হতে হবে, এছাড়া কোনো শুধু এই শর্তটা লিখে দেবো এখানে। যদি অ্যাকচুয়ালি 0 নয়, এটা অ্যাকচুয়ালি হয় -1, কিন্তু যেহেতু ক্লাস 10-এ পড়ছি তাই 0 থেকেই শুরু করি, মাইনাসের কনসেপশন আমরা এখনো পাইনি তার জন্য। এবার আমাকে বলেছে cos a মাইনাস, আচ্ছা সাইন এ যদি 1 হয়, তার মানে এখান থেকে a এর মান কত পাবো, 90 ডিগ্রি। সাইন বি যদি 1 হয়, তাহলে বি এর মান কত পাবো, 90 ডিগ্রি। তাহলে আমাকে কি বলছে, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে cos a মাইনাস cos b। তাহলে cos a মানে হচ্ছে cos 90, cos b মানে হচ্ছে cos 90, cos 90 দুটো cos 90 মানে তো 0, তাহলে আলটিমেটলি আনসার কত, 0। আছে কত আমাদের অপশানে, একদম এই অপশান নাম্বার 5। বোঝা গেল তো নিশ্চয়ই ওটা। নাম্বার 5 কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, তাহলে শঙ্কুর ভূমির ব্যাস কত হবে। তো আমাদের যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে একটা গোলককে আমি গলিয়ে আমি একটা শঙ্কু তৈরি করছি, তো যে গোলকটাকে আমি গলাবো তাহলে সেই গোলকটার তো একটা আয়তন আছে, তাহলে গোলকের আয়তন কত হবে, গোলকের ব্যাসার্ধ দিয়েছে, তাহলে গোলকের আয়তন হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। এবার ওই গোলকটাকে গোলকটাকে গলিয়ে গোলকটাকে গলিয়ে আমরা তৈরি করছি কাকে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুটার আর কি দিয়েছে, উচ্চতা, এর উচ্চতা দিয়েছে আর, তারপর হচ্ছে ব্যাসার্ধ কত। তো শঙ্কুর ব্যাসার্ধ যদি এক্স একক ধরি, শঙ্কুর ব্যাসার্ধ যদি এক্স একক ধরি, তার মানে শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই, আর বলতে এখানে এক্স, এক্স স্কোয়ার ইন্টু এইচ বলতে আর, এটা কার সঙ্গে সমান হবে, এটা নিশ্চয়ই গোলকটার সঙ্গে সমান হবে, কারণ গোলকটাকে গলিয়েই তো আমরা শঙ্কুটা তৈরি করেছি। 3 3 ক্যান্সেল হয়ে গেল, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর আরও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r²। তাহলে এক্স স্কোয়ার যদি 4r² হয়, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হয় শুধু 2r, হয়ে গেল নাম্বার 5। তাহলে কোথায় আছে, সেটা একবার একটু বলবেন। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হচ্ছে। তো যদি নেক্সট পেজে যাই, তো এখানে যেটা বলতে স্যার তাহলে ব্যাসটা হবে 4r, তাই তো? ব্যাস 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 হয়ে 4r, হ্যাঁ এখানে ব্যাস চেয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা যদি 3D-তে যাই, তাহলে এখানে যেটা বলতে চেয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা, যে আমি এরকম একটা নিরেট গোলক নিয়েছি, এটা হচ্ছে আমার সেই নিরেট গোলক। তো এই গোলকটার তো একটা ব্যাসার্ধ কিছু আছে নাকি, এর তো একটা ব্যাসার্ধ আছে, এই যে গোলকটা বুঝতে পারছিস, গোলকটা একটা ইয়ে করা আছে, তো এর একটা ব্যাসার্ধ আছে। তো এর ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, এর ব্যাসার্ধটা বলে দিয়েছে আর। তো ধরা যাক আমরা এই মিডল পয়েন্ট থেকে এই ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আর কি বলেছে আমাদের, এইটাকে আমরা গলাচ্ছি, গলিয়ে তৈরি করছি কি, এরকম একটা শঙ্কু তৈরি করছি, এটাকে গলিয়ে আমরা এরকম একটা শঙ্কু তৈরি করছি। তো এই যে শঙ্কুটা যেটা তৈরি হচ্ছে, তাহলে শঙ্কুটার একটা উচ্চতা আছে, এই উচ্চতাটা ওরা কত বলে দিয়েছে, এই উচ্চতাটা ওরা বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতাটা ওরা বলে দিয়েছে আর, শঙ্কুর উচ্চতাটা ওরা বলে দিয়েছে আবার আর, এটা বলে দিয়েছে আর। তাহলে এদিকের ব্যাসার্ধ আর, শঙ্কুর উচ্চতা আর। আমাকে প্রশ্ন করেছে যেটা, সেটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত না ব্যাস কত, কি কত দেখিনি একবার,
চেয়েছে আমার ব্যাস চেয়েছে শঙ্কু। আচ্ছা, তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিই শঙ্কুটার। ব্যাসার্ধ তো এটাতে এটা হবে, ব্যাসার্ধটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এই যে বলটা আছে এই বলটাকে গলিয়েই তো মানে বলটাকে গলিয়ে যদি এই শঙ্কু তৈরি করা হয়, তাহলে এর যা ভলিউম হবে এর ভলিউম সেম হবে, মানে এর আয়তন আর এর আয়তন নিশ্চয়ই সমান হবে। এটা গলিয়ে যদি এটা পাই, তাহলে এর আয়তন কি? এর আয়তন তো 4/3 পাই আর কিউব। আর এর আয়তন কি? এর আয়তন 1/3 পাই আর। এর ব্যাসার্ধ তো এক্স ধরেছি আমি, আর ধরতে পারিনি। কেন পারিনি? যেহেতু উচ্চতাটা আর বলে দিয়েছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে আর। তাহলে দেখ নিচ থেকে 3 এখান থেকে পাই পাই কেটে গেল, আর এখান থেকে আর এখানকার আর কিউব কাটলে আর স্কোয়ার। তাহলে এখানে কত পড়ে থাকছে? 4r² ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে ঘুরিয়ে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r²। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়? √4r² হয়। 4 বর্গমূল 2, আর বর্গমূল 8। তাহলে এক্স ইকুয়াল টু 2, আর এক্সটা কী ধরেছিলাম? ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের 2r একক। অবভিয়াসলি তাহলে ব্যাসার্ধ যদি 2r একক হয়, তাহলে ব্যাস কত হবে? না 2r ইন্টু 2, তার মানে 4r একক। তার মানে আমাদের এখানে আনসার হবে 4r একক, 2r নয়। এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা হবে 4r, এইটা হবে আনসার, এইটা, এটা না। এই তুই কি রে, বুঝতে পারলি সিজা? হ্যাঁ স্যার। নেক্সট ওই ফাইলে হয়ে যেতে বোধ হয়, দেখি। নেক্সট কী বলেছে লাস্টে? 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 মধ্যমা কত হবে? তো একে মধ্যমা করতে গেলে আমাকে আগে কী করতে হবে? একে ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটোতে সাজাতে হবে। তো সবচেয়ে ছোট কত আছে? সবচেয়ে ছোট আছে হচ্ছে আমাদের 7, সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 13, তারপরে 15, তারপরে 16। সব লিখলাম, দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কি একটা বাদ গেছে? 7, 8, 9, 10, 11 তো 11টা দুবার আছে। দুবার আছে হ্যাঁ, স্যার, 15, 11টা একটা দুবার আছে। 11 দিতে হবে। তাহলে যদি 9 হয়, তাহলে মধ্যমা মানে কি? 9, টোটাল 9টা আছে, তাহলে মধ্যমার প্লেসটা কত হবে? 9 + 1/2, দ্যাট ইজ 5th প্লেস। তাহলে 5 নম্বর জায়গায় কে বসে আছে? 5 নম্বরে বসে আছে 1, 2, 3, 4, 5, 5 নম্বরে 11 বসে আছে। তাহলে মধ্যমা কত হবে? 11। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে একেরগুলো গেল। এবার আমরা আসি 2তে। 2 এ কী বলেছে? 2 এর বলেছে যে শূন্যস্থান পূরণ করো। এ 500 টাকা 6 মাসের জন্য আর বি 600 টাকা 5 মাসের জন্য নিয়োগ করলে। তাহলে এ যদি 500 টাকা 6 মাসের জন্য আর বি যদি 600 টাকা 5 মাসের জন্য নিয়োগ করে, তাহলে লভ্যাংশের বন্টন অনুপাত কী হবে? তো একদম সিম্পলি করে দিই, তো একদম সিম্পল জিনিস হবে না, যে প্রথমত এ দিচ্ছে 500, তার 6 মাস খেলে, তার মানে 1 মাস হিসেবে তার মূলধন হবে এত। আবার বি দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য, তাহলে সেই বি 5 মাসের শেষে যে লভ্যাংশ পায় সেটা বছরের প্রথম মাসে পেতে হলে 1 মাস হিসেবে বি এর মূলধন এটা। তাহলে এদের অনুপাত করে দেবো, যা হবে তাই। তাহলে 5, 6, 30, এখানে 30,000, মানে 1:1, মানে সমান সমান ভাগ পাবে আর কি। তাহলে অনুপাত হবে 1:1 এই রেশিওতে। বোঝা গেল এটা? নাম্বার 2, সমীকরণের বীজদ্বয় সমান সমান ও বিপরীত চিহ্নযুক্ত। এটা কিন্তু সেই শর্ত আমাদের। একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান
ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হচ্ছে এটাই যে বি ইজ ইকুয়াল টু জিরো হয়। মনে করে দেখ, সে বীজদ্বয়ের প্রকৃতি, নেচার অফ রুটস যখন করানো হয়েছিল তখন সেই নিরূপকটার উপর ডিপেন্ড করে হয়। আমি একবার এখানে বলে দিই, শ্রীধরাচার্য কী বলে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত, বাই 2a। তাহলে এখানে আমাকে বলেছে বীজদ্বয় সমান হবে, আবার বিপরীত চিহ্ন নেই, একটা প্লাস হলে একটা মাইনাস, তার মানে এই বিটা থাকা চলবে না। তাহলে এই বিটা ইজ ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এই বিটা যদি না থাকে তাহলে একটা প্লাস এটা বাই 2a আর একটা মাইনাস এটা বাই 2a, তাহলে এই বীজদ্বয় সমান সমান মানে কি দুটোই এটা, কিন্তু বিপরীত চিহ্ন যদি একটা প্লাস একটা মাইনাস, তাই বলছি বি ইকুয়াল টু জিরো। এবার এখানে শর্ত তার মানে কি হয়ে যাচ্ছে, শর্ত মানে হয়ে যাচ্ছে বি ইকুয়াল টু জিরো। নাম্বার 3, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের। তো ফার্স্ট অফ অল আমাকে একটা বৃত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ, আর কিছু বলেছে নাকি, এডি এবি বাহুকে বর্ধিত করলে, এডি এবি সিডি, এডি আর এবি যথাক্রমে ই ও এফ বিন্দুতে বর্ধিত করা হলো। আচ্ছা বেশ, এবি এডি ঠিক আছে। তো এটা এরকমভাবে টানি, এটা এবি সিডি তাহলে এই হচ্ছে আমার বাহুগুলো। কাকে কাকে বর্ধিত করছি, বর্ধিত করছি হচ্ছে আমরা এডি আর এবি। তো আমরা প্রথমে নাম দিয়ে দিই, তাহলে আমাদের বর্ধিত কাকে করছি বোঝা যাবে। ধরে যাক এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি, এটা আমার ডি। তো আমি বর্ধিত করছি কাকে কাকে, বর্ধিত করছি এডিকে, তাহলে এডিকে বর্ধিত করে দিই, অন্য কালি দিয়ে বর্ধিত করি। তাহলে এডিকে আমি বর্ধিত করলাম, কতদূর পর্যন্ত বর্ধিত করতে বলছে, ই পর্যন্ত, বেশ। আর এবিকে বর্ধিত করতে বলেছে কতদূর পর্যন্ত, এবিকে বর্ধিত করতে কত পর্যন্ত, এফ পর্যন্ত, বেশ। তো এখানে নাম দিই, এটা হচ্ছে আমাদের ই আর এইটা হচ্ছে আমাদের এফ। দিয়ে আমাকে বলেছে সিবিএফ 120 ডিগ্রি, সিবিএফ মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত বলেছে আমাদের 120 ডিগ্রি। সিডিই কত, সিডিই এই অ্যাঙ্গেলটা কত, এটা আমাকে প্রশ্ন করেছে, বেশ ভালো কথা। তো যেহেতু আমি এবিটাকে বর্ধিত করেছি, তাহলে এটা যদি 120 হয়, এইটা কত হবে, এটা 60 হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই, একটা টোটাল এই রেখাংশের উপরে মোট কত থাকে 180, তার মধ্যে এ 120, তাহলে এ কত 60। আচ্ছা এ যদি 60 হয় তাহলে এইটুকুনি কোণ কত হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এ হবে আবার 120। কেন না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, মানে এই দুটো কোণের যোগফল হবে 180, মানে এ 60 হলে 120। আবার এ যদি 120 হয় তাহলে এ কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে আনসার, আনসার হবে 60 ডিগ্রি। কারো বুঝতে অসুবিধা আছে? নাম্বার 4 কি বলছে দেখা যাক। নাম্বার 4 বলছে যে সেকেন্ড স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা, দিয়ে বলেছে 2 থিটা সমান সমান কত। তো একটা কাজ করি আমরা, সেকেন্ড স্কোয়ার থিটা যেটা আছে, সেকেন্ড স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সেকেন্ড স্কোয়ার থিটাকে অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 2 ট্যান থিটা এদিকে আসলে মাইনাস 2 ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি যা সাজিয়ে নিই, 1কে 1 স্কোয়ার, এটা তো ট্যান স্কোয়ার থিটা হয়েই আছে, আর কি স্কোয়ার লিখবো, শুধু 2 ট্যান থিটাকে লিখছি 2 ইন্টু 1 ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 1 মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলা যায়, 1 ইজ ইকুয়াল টু ট্যান থিটা।
তাহলে এখান থেকে আমরা ঘুরিয়ে লিখি tan থিটা ইজ ইকুয়াল টু 1, 1 মানে tan এর কত মান 1, 45 ডিগ্রি। তাহলে 2 থিটার মান কত হচ্ছে, তাহলে 90 ডিগ্রি। বোঝা গেল? এটা গেল নাম্বার 5। এই নাম্বার 4। নাম্বার 5 কি বলছে, একটি আর একক ব্যাসার্ধের অর্ধবৃত্তকলার দু প্রান্তের ব্যাসার্ধ দুটি আঠা দিয়ে যুক্ত করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার ভূমির পরিধি হবে কত। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, একটা অর্ধবৃত্তকলা। অর্ধবৃত্তকলা মানে হচ্ছে, ধর এই যদি বৃত্ত হয় আমাদের, অর্ধবৃত্তকলা বলতে কিন্তু বোঝাচ্ছে এইটাকে, একদম ব্যাস, এই ব্যাস বরাবর তাকে আমরা ব্যাস বরাবর তাকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিয়ে ঠিক অর্ধেক, অর্ধেক হয় ওপরেরটা বা নিচেরটা, যে কোনো একটা। এইবার এই জিনিসটাকে যদি আমরা জাস্ট এই ওপরের জিনিসটাকে, এই নিচেরটাকে বাদ দিয়ে দিলাম, নিচেরটাকে বাদ দিয়ে দিলাম, এই ওপরের যে জিনিসটা আছে এই জিনিসটাকে যদি আমরা ফোল্ড করি, মানে এই প্রান্তটা যদি এই প্রান্তে আসে, এই প্রান্তটা যদি এই প্রান্তে আসে, তাহলে জিনিসটা কি হবে? কি বলছি, বোঝা যাচ্ছে? তার মানে জিনিসটা কেমন হবে? জিনিসটা তো এই শেপ হয়ে যাবে না। এটা যদি হয় তার মানে নিচেরটা হয়ে যাবে বৃত্তাকার, এই নিচেরটা হয়ে যাবে একটা ছোট্ট বৃত্ত, এরকম একটা ছোট্ট বৃত্ত হয়ে যাবে নিচেরটা। আর এই ওপরের যে প্রান্তবিন্দু দুটো আছে সেই প্রান্তবিন্দু দুটো আমাদের কি হয়ে যাবে? প্রান্তবিন্দু দুটো আমাদের এইখানে একটা পয়েন্ট হবে, এই জিনিসটা এরকম হবে আর এই জিনিসটা এরকম হবে, এটা হবে। তার মানে সেটা কি হয়ে যাচ্ছে? একটা শঙ্কু। আর শঙ্কুর ক্ষেত্রে ভূমির যেটাই যে পরিধি, যেটা এই পরিধিটা কাকে পেলাম? এই টোটাল এই ব্যাসটাই তো আমার এই ঘুরে এই পরিধিটা হচ্ছে, কারণ এই জিনিসটা এই প্রান্তে, এই জিনিসটা এই প্রান্তে যদি ঘুরে আসে, এটা এখানে এলো, এই প্রান্তটা ঘুরে এইখানে এলো, তার মানে সেটা কি হয়ে যাবে? ভূমির পরিধি হবে। তাহলে আর একক ব্যাসার্ধ দিয়েছে, তাহলে ভূমির পরিধি কত হচ্ছে? পরিধি মানে 2πr। বোঝা গেল? স্যার এটা একটু আরেকবার বলবেন? ভুল হলো, 2r হবে, 2r হবে, কারণ এটা এই যে এটা তো আর, এই জিনিসটা আর। এখন ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যে এই জিনিসটাকে দেখাতে পারছি না, মানে এই যে শঙ্কুটা আছে, এই যে শঙ্কুটা আছে, এই শঙ্কুটার ক্ষেত্রে আমার যদি একটা অর্ধ, মানে একটা বৃত্ত, এটাকে কি 2D শেপ দেওয়া যাবে? দেখছি, 1 মিনিট। তো এইখানে আমাদের একটা বৃত্ত আছে, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এমন যে এই যে ওপরে এই যে এই জিনিসটা, এই জিনিসটাই তো আমার, এই জিনিসটাকে আমি এরকম বেঁকাচ্ছি, এই জিনিসটাকে এরকম বেঁকাচ্ছি, এই জিনিসটাকে আরও বেঁকিয়ে নিচ্ছি, এই জিনিসটাকে আরও বেঁকিয়ে নিচ্ছি। তবে এই দুটো প্রান্ত যতক্ষণ পর্যন্ত যোগ না, যতক্ষণ পর্যন্ত হবে না, তাহলে এই হয়ে যাচ্ছে আমার কি, এই হয়ে যাচ্ছে এই নিচেরটাকে বেঁকালে এই জিনিসটা হবে অর্ধবৃত্তের। তাই এই যে বৃত্তটা, এই বৃত্তটাই তো এই ভূমির পরিধি হবে। তাই সেই বৃত্তটা কি হবে? 2r ব্যাসের সঙ্গে সমান হবে না? কি বলছি, বোঝা যাচ্ছে? না স্যার। বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝেছি।
আমার যেটা বক্তব্য হচ্ছে অনেকটা এরকম, ধর এই শঙ্কুটাকে আমি নিলাম, ঠিক আছে, একটু বড় করে নিই। তাহলে এই যে শঙ্কুটা নিচ্ছিস, এই যে নিচের এই যে এটা তো পরিধি, ভূমির পরিধি এটা। এবার দেখ, এই যে এইটা বৃত্তটা ছিল, টোটাল বৃত্তটা। এবার এই বৃত্তটার তো তার তো একটা যে কোনো একটা পয়েন্ট আছে। এবার এই টোটাল জিনিসটাকে যদি এখান থেকে কেটে দেওয়া যায়, এখান থেকে কেটে দিলি, কেটে দিয়ে এই এই লাইনটা আর এই লাইনটাকে এরকমভাবে বাড়িয়ে দিলি, তাহলে স্ট্রেট লাইনটা পাবো তো, এটা স্ট্রেট লাইন পাবো। এই যে স্ট্রেট লাইনটা যেটা পাবো, কোন লাইনটাকে বাড়িয়ে দিলাম? এই যে পুরো ধারটা। মানে বৃত্তটাকে খুলে এদিকে হ্যাঁ বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দুদিকে বাড়িয়ে দিলি। তা দুদিকে বাড়িয়ে দিলে তখন তার মানে এটা কী হচ্ছে, তার মানে এটা হচ্ছে এই যে শঙ্কুটা যেটা ছিল, তা শঙ্কুটার যেটা ভূমির পরিধি, তাহলে সেটা কি হচ্ছে, সেটা এইটা আসছে কোথার থেকে? এটা তো আসছে এই অর্ধবৃত্তটা থেকে, যেটা অর্ধবৃত্তটা আমাদের ছিল। এই অর্ধবৃত্তটা থেকে তবেই তো এই জিনিসটাকে, এটাকে এদিকে ভাঁজ করলে, এটাকে এদিকে ভাঁজ করে তবেই তো এই জিনিসটা আসবে, এই বৃত্তটা আসবে আমাদের। এই জিনিসটাকে এই ওপরের যে হ্যাঁ স্যার। লাইনটা, এই ওপরের লাইনটা কিন্তু বৃত্ত হয়ে যাচ্ছে। এই ওপরের লাইনটা একটা বৃত্তের এই পরিধি বরাবর হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর যেটা ভূমির পরিধি, সেটা এইটার কি, এটার এই ব্যাসটা। তাই এখানে বলা হচ্ছে যে আর একক যেহেতু ব্যাসার্ধ বলেছে, তাই সেটা হচ্ছে 2r। ঠিক আছে, তারপরটা নাম্বার 6, x1 x2 x3 করে x5 এর গড় দিয়েছে 25। তাহলে 3x1 প্লাস 6, 3x2 প্লাস 6, 3x3 প্লাস 6 ডট ডট করে 3x5 প্লাস 6 এর গড় কত হবে? তাহলে প্রথমটার যেটা গড় দিয়েছে 25, গড় মানেটা কি, x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x25 পর্যন্ত যাবে, তাকে আমরা ডিভাইড করব 25 দিয়ে, কারণ 1 থেকে শুরু করে 25 পর্যন্ত 25টা টার্মই আছে। এর গড় বলেছে 25। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে এটা পাচ্ছি আমরা, যেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x25 ইজ ইকুয়াল টু 25 ইন্টু 25, 625 থাকলো। এবার আমাকে কার গড় বের করতে দিয়েছে? 3x1 প্লাস 6 এটা একটা, 3x2 প্লাস 6 এটা একটা, 3x3 প্লাস 6 এটা একটা, সবার লাস্টে 3x প্লাস 20 x25 প্লাস 6। তাহলে এগুলোকে যোগ করতে হবে তো, এগুলোকে আবার যোগ করে কত দিয়ে ভাগ করবো? সে 25 দিয়ে ভাগ করবো, কারণ 25টাই তো টার্ম আছে। তাহলে এগুলোকে যখন যোগ করব, দিয়ে ফার্স্টের টার্মগুলোকে যোগ করলে সব কটা থেকে 3 কমন চলে যাবে। তাহলে 3 কমন চলে গেলে আমার থাকবে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x25, ওরকম 6, কটা 6-এর যোগফল হবে? 25টা 6-এর যোগফল হবে। আর নিচে থাকবে কত? নিচে তো 25 থাকবে, নিচে থাকবে 25। তাহলে কারণ গড় করতে হচ্ছে তো আমাদের, নিচে থাকবে 25। ভেবে দেখ, যখন সেপারেট করে দেবো, যে এইটা বাই 25 ইজ ইকাল টু 25, মানে এটা হয়ে গেল 3 ইন্টু 25 প্লাস 6 প্লাস 25 বাই 25 মানে 6, মানে 3 25 75 প্লাস 6, তাহলে তার গড় হচ্ছে 81। গড় হবে কত? 81। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট ফাইলে যাই। এখানে আবার কি বলেছে, সত্যি না মিথ্যে বলতে বলেছে। তো সত্যি বা মিথ্যে, বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 1 মাসের সুদ 1 টাকা, ঠিক না ভুল? তো বের করি আমরা, 100 টাকার 1 মাসের সুদ কত হয় আমরা নিজেরা বের করি। তো সুদ সমান সমান কি জানি আমরা? সুদ সমান সমান হচ্ছে আমাদের পি বলতে এখানে কত? 100। আর বলতে কত? 12। টি বলতে কত? 1 মাস, মাস দিয়ে তো হয় না,
একে বছরে কনভার্ট করতে হয়। নিচে কত 100, তাহলে পি আর টি, টি এটা কেন করলাম, যেহেতু 1 মাস বলেছিল কিন্তু তাকে বছরে নিয়ে যেতে হয়, তাহলে এই 12 এই 12 এই 100 এই 100, তাহলে সুদটা কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, মানে 1 টাকা পাচ্ছি, তো সুদ 1 টাকা, তাহলে এটা ঠিকই বলেছে, এটা তাহলে ট্রু। নাম্বার 2 এরটা বলেছে √5 মাইনাস √3 গ্রেটার দ্যান √6 প্লাস মাইনাস √2, তা কী করে বুঝবো? এটা বুঝতে গেলে আমরা জানি যে যদি এটা এটার বড় হয় তাহলে এর বর্গও বড় হবে, তাহলে √5 মাইনাস √3 বর্গও বড় হবে কার থেকে, √6 মাইনাস √2 বর্গ থেকে। তাহলে এখন দেখতে হবে যেটা আমাদের, সেটা হচ্ছে যে √5 মাইনাস √3 তার বর্গ কত হচ্ছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখান থেকে পাচ্ছি 8 মাইনাস 2√15। আবার সিমিলার হইতে আমরা যখন √6 মাইনাস √2 হোল স্কোয়ার করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে পাচ্ছি 8 মাইনাস 2√12। তাহলে এখানে একটা বিয়োগ হচ্ছে 8-এর থেকে এটা বিয়োগ লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে 8-এর থেকে এটা বিয়োগ, তাহলে 2√15 বড় না 2√12 বড়, না তো 2√15 বড়, কারণ 15 12 থেকে বড়, 15 যদি 12 থেকে বড় হয় তাহলে √15 √12 থেকে বড় হবে, √15 যদি √12 থেকে বড় হয় তাহলে 2√15 2√12 থেকে বড় হবে, তার মানে 2√15টা হচ্ছে বড়, তাহলে 8-এর থেকে এখানে বেশি বিয়োগ হচ্ছে, এখানে কম বিয়োগ হচ্ছে, তাহলে 8-এর থেকে আমার কাছে একটা কেক ছিল, সেখান থেকে আমার বেশি চলে গেল আর সেখান থেকে আমার কম চলে গেল, তাহলে যেটা পড়ে থাকবে এটা কি হবে, এটা কম হবে, এটা কি হবে, এটা বেশি হবে, এটা উল্টোটা দিয়েছে। যদি লেস দ্যান সাইন দিত তাহলে ঠিক বলতো ওরা, এই সাইনটা দিলে ঠিক বলতো, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। বোঝা গেল? দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। হ্যাঁ স্যার বলছি আগের অঙ্কটাতে লাস্টে কি বললেন গিয়ে 15 আর 12? 15 তো 12 থেকে বড় নাকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো আমাদের, হ্যাঁ হ্যাঁ তাহলে না √15 √12 থেকে বড় হবে, হ্যাঁ তাহলে দুই দিকে 2 গুণ করলে 2√15 2√12 থেকে বড় হবে। হুম তো দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিয়োগ হচ্ছে কার থেকে, এর ক্ষেত্রেও 8-এর থেকে বিয়োগ হচ্ছে, এই ক্ষেত্রেও 8-এর থেকে বিয়োগ হচ্ছে, আচ্ছা আচ্ছা তাহলে বিয়োগ হচ্ছে না এটা ওপর সেজন্য ক্ষেত্রে হচ্ছে 8-এর থেকে যেটা বিয়োগ হচ্ছে সেটা বেশি, এটা কম, তাহলে এই বিয়োগফলটা হ্যাঁ ছোট স্যার। হবে এটার থেকে। তার মানে আমাদের যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে √5 মাইনাস √3 লেস দ্যান √6 মাইনাস √2, যদি এটা বলতো তাহলে ঠিকঠাক হতো, এটা তো বলেনি, বলেছে গ্রেটার দেন। ঠিক আছে, হ্যাঁ স্যার ওই বিয়োগের ব্যাপারটা বুঝতে পারিনি, এবার ঠিক আছে। আচ্ছা এর পরেরটা বলছে যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ, মানে দুটো ধরে যাক হচ্ছে দুটো বিন্দুর সংযোজক রেখাংশ, এর একই পাশে হয় ওপরে না হয় নিচে, একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলো, মানে এই যে দুটো কোণ উৎপন্ন যেটা করছে তারা সমান কোণ উৎপন্ন করছে, ধরে যাক যে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এখানে, এই যে অ্যাঙ্গেল দুটো উৎপন্ন হচ্ছে এই দুটো কোণ সমান, এই কোণটাও যা এই কোণটাও তাই, একই পাশে, তাহলে বলছে যে এই যে চারটে বিন্দু এখানে আছে এই চারটে বিন্দু কি সমবৃত্তস্থ হবে, মানে হবে না, বলেছে হবে, বলেছে এই চারটে বিন্দু তারা নাকি সমবৃত্তস্থ হবে, তো এটা কি ঠিক না ভুল? এটা ঠিক না ভুল, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো কি হবে এটা, একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ, মানে এই যে দুটো অ্যাঙ্গেল কিন্তু তারা সমান, একটা রেখাংশ তার একই পাশে আছে, তো আমরা এটা জানি যে যদি
এই একই বৃত্তচাপের ওপরে কি হয়, যদি এইটা এখানে টাচ করেনি আমার, যদি এটা টাচ করতো এই পর্যন্ত, তাহলে আমাদের কি হতো, এই দুটো একই সমবৃত্তস্থ পরিধিস্থ কোণ হতো, যেহেতু সমান বলেছে, তার মানে এই চারটে বিন্দু দ্বারা সমবৃত্তস্থ অবশ্যই হবে, সমবৃত্তস্থ অবশ্যই হবে। এটা হচ্ছে আমাদের ট্রু। স্যার এটা আরেকবার একটু বলবেন? বৃত্তের একটা উপপাদ্য করেছিস না, বৃত্তের উপপাদ্য কি করেছিলিস মনে পড়ে না, যে একটা বৃত্ত, সেই বৃত্তের একই বৃত্তচাপের ওপরে অবস্থিত, একই বৃত্তচাপে, এই বৃত্তচাপটা সেম, এই একই বৃত্তচাপের উপরে অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত, এই যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোনটা কি হচ্ছে আমাদের, না একই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণগুলো কি হয়, সমান হয়। এটা পড়েছি তো আমরা, যে এই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান, উপপাদ্য করেছি না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ করেছি, তারপরে এটা করেছি। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা এদিকে তাকাই, যে এই দুটো কোণ তো সমান বলছে, তাহলে এই চারটে বিন্দু বলেছে সমবৃত্ত, তাহলে এই যে চাপটা, এই চাপের ওপরে এই দুটো কোণ অবস্থিত না, তাহলে সমবৃত্তস্থ কোণটাকে মেনটেন করছে না তারা, তাই তারা সমবৃত্তস্থ হবে। ঠিকই বলেছে, ঠিক আছে স্যার, বুঝেছিস? আচ্ছা, হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের ট্রু। এরপরটা তো সোজাই, চারেরটা সাইন 30 প্লাস সাইন 60 গ্রেটার দ্যান সাইন 90। তো নাম্বার 4, সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, সাইন 60 ভ্যালু কত, √3/2, তাহলে এর লসাগু হচ্ছে 2, ওপর হচ্ছে 1 প্লাস √3, √3 মান কত, √3 মান তো 1.732 অ্যাপ্রক্সিমেট যদি ধরি, নিচে 2, তাহলে 2.732, নিচে 2, ভাগ করলে 2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে মানে 1.366, আর সাইন 90 ডিগ্রি মান তো 1, তো এখানে বলেছে যে হাফ প্লাস √3/2 গ্রেটার দ্যান 1, তাহলে হাফ প্লাস √3/2 মান পাচ্ছি 1 পয়েন্ট সামথিং, কিছু একটা পাচ্ছি, এখানে শুধু 1, তো এটাও ঠিকই বলেছে ওরা, এটাও ট্রু। বোঝা গেল? নাম্বার 5, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে পূর্ণ আবর্তন করালে একটি গোলক উৎপন্ন হবে না, এটা কখনোই না। কারণ একটা সমকোণী ত্রিভুজ আছে আমাদের এখানে, সেই সমকোণী ত্রিভুজটার, ধরা যায় এই সমকোণী ত্রিভুজ, তাই একে যদি আমি এইটাকে অক্ষ করে যদি ঘোরাই, যে কোনো একটাকে বলেছে, কাকে অক্ষ বলেছে না, সমকোণী ত্রিভুজের অতিভুজকেও না, অতিভুজকে অক্ষ করে ধরাতে হবে। তাহলে এইটাকে যদি আমরা অক্ষ করে যদি ঘোরাই, তাহলে ঘোরালে আমাদের যে জিনিসটা উৎপন্ন হবে সেটা কি, সেটা হবে হচ্ছে যে এখান দিয়ে একটা সার্কেল উৎপন্ন হবে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ঘুরবে তো, এই পয়েন্টটা ঘুরবে তো আমাদের, এই পয়েন্টটা আমাদের ঘুরবে, এই পয়েন্টটা আমাদের ঘুরবে, এরকম ঘুরবে, তাহলে ঘুরে যেটা আমাদের উৎপন্ন হবে সেটা যদি সার্কেলটা এরকমভাবে আঁকা উচিত হয়নি, সার্কেলটা অ্যাকচুয়ালি এরকমভাবে হওয়া উচিত, সার্কেলটা অ্যাকচুয়ালি এরকমভাবে হওয়া উচিত যে এইখান থেকে প্রথমত, এইখান থেকে এই এই আর এই হবে তার এটা, এইটা যাবে এইরকমভাবে আর এটা আসবে এইরকমভাবে, তাহলে এইভাবে যাবে, এটা ডট ডট, তাহলে এইটাকে অক্ষ ধরে যদি আমরা ঘোরাই, একে সে যেভাবে ঘোরাই, এদিকেই ঘোরাই বা এদিকেই ঘোরাই, আমি যেদিকেই ঘোরাই না কেন, তাহলে আমার এই জিনিসটা নিশ্চয়ই এটা গোলককে ইন্ডিকেট করছে না, এটা কাকে ইন্ডিকেট করছে, এটা শঙ্কুকে ইন্ডিকেট করছে, কিন্তু ওরা বলেছে একটি গোলক উৎপন্ন হবে, তাহলে ওরা ঠিক বলেনি, ওরা ভুল বলেছে, ফলস। নাম্বার 6, পরিসংখ্যা বিভাজন গড় x = সামেশন fi(xi)/সামেশন, এটা তো সূত্র আছে আমাদের জানি, d = এটা, যেখানে ডিআইটা দেওয়া আছে কি xi মাইনাস এ, তাহলে এক্স বার ও ডি বারের মধ্যের সম্পর্ক যেটা হচ্ছে x বার = d বার মাইনাস এ, তো দেখা যাক কি হচ্ছে, ডি বার
ইজ ইকুয়াল টু দেওয়া আছে সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। তো ডিআই মানে কি? ডিআই মানে কত আছে? ডিআই মানে হচ্ছে আমাদের এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ বসিয়ে দিলাম, নিচে সামেশন এফ আই। তাহলে ওপরে যখন গুণ করব তাহলে ওপরে পাবো সামেশন এফ আই এক্স আই, আর এখানে পাবো হচ্ছে এ আছে, তাহলে এটা বেরিয়ে আসবে সামেশন এফ আই। সেপারেশন করে দিলে এর নিচেও সামেশন এফ আই, এর নিচেও সামেশন, এই সামেশন এফ আই কেটে গেল। আর এইটা মানে কি? এইটা মানে তো ওরা কী দিয়েছে? এটা মানে তো এক্স বার দিয়েছে, আর বাদিকে আছে ডি বার, তাহলে ডি বার সমান সমান এক্স বার মাইনাস এ, তো ডি বার সমান সমান এক্স বার মাইনাস এ, তাহলে এটা ঠিকই বলেছে, ট্রু। এইখানকার ক্যালকুলেশনটা বুঝতে পারলি তো? এই জায়গাটা ক্যালকুলেশনটা হচ্ছে আসল, মানে এই যে এটা গুণ করা হচ্ছে না, যে সামেশান এফ আই তার সঙ্গে আমি গুণ করছি এক্স আই মাইনাস এ, এটা হচ্ছে একটা সংখ্যা, 2 3 4 5 কিছু একটা সংখ্যা এটা। তো এখানে যখন সামেশানটা থাকলো, একে যখন গুণ করছি তাহলে প্রথমত গুণ করলে কত হবে? এফ আই এক্স আই মাইনাস এ ইন্টু এফ আই। সামেশান কী হয়? সামেশান যোগ বিয়োগ মানে সবার সঙ্গে ভাগ হয়ে যায়, মানে সামেশান এফ আই এক্স আই মাইনাস সামেশান এ ইন্টু এফ আই। এই যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে সামেশানটা কী হয়? মানে কনস্ট্যান্টটা সবসময় সামেশানের বাইরে বেরিয়ে আসে, এ সামেশান এফ আই। তাহলে এই জিনিসটাকে আমরা এইটা লিখতে পারছি, নিচে ছিল এফ আই, এটা টোটালটা নিচে ছিল আমাদের সামেশান এফ আই, তাহলে পদ বিশ্লেষণ যদি করে দিই তাহলে এর নিচেও চলে আসবে আমাদের সামেশান এফ আই, আবার এর নিচেও চলে আসবে আমাদের সামেশান এফ আই। তাহলে এই যাই ভ্যালু দিক না কেন সামেশানের, সেগুলো সেম ভ্যালু কেটে যাবে। আর এইটা মানে কি? এটা মানে তো আমাদের এক্স বার বলে দিয়েছে, তাহলে মাইনাস এ, তাহলে ঠিকই বলেছে। বোঝা গেল? নাম্বার 4 দেখা যাচ্ছে না কেন? তো এনিওয়ে, এরপরে বলছে আমাদের 4-1 বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্র বৃদ্ধি হার সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? একটু বড় অঙ্ক। তো নাম্বার 4-এর 1 কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে সুদের হার এখানে কিছু টাকা মানে এক্স টাকা, তাহলে এখানে ধরে নিই যে আসল এক্স টাকা, আরও ধরে নিই সুদের হার R%, তাহলে আমাকে এখানে বলেছে 4 বছরে দ্বিগুণ হলে, তার মানে এর 4 বছরের সুদ আসল কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4। এটা কত হচ্ছে? 4 গুণ মানে 4x, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে আপাতত এই জিনিসটা থাকলো আমাদের হাতে 1 প্লাস আর বাই 100। আচ্ছা বেশ, এই 4টা এদিকে আসলে সূচক কি বলে? 4-এর মাথায় 1/4 হয়ে যায়, এটা থাক। দিয়ে বলেছে তারিখা 4 বছরের দ্বিগুণ হলে এটা 2x, তাহলে 2 টু দি পাওয়ার, তাহলে কত বছরে বলেছে? তাহলে কত বছরে 4 গুণ হবে? তো ধরে নেওয়া যাক যে ধরি টি বছরে 4 গুণ হবে, টি বছরে 4 গুণ হবে। তো টি বছরে যদি 4 গুণ হয় তাহলে আমাদের টি বছরের সুদ আসল কত হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? পি প্লাস 1/r ইন্টু 100, r/100 হোল টু দি পাওয়ার টি। এবং এটা কত হতে হবে আমাদেরকে? 4x হতে হবে, 4 গুণ বলেছে। এক্স এক্স ক্যান্সেল করে দিই। এখান থেকে আমরা এই যে 1 প্লাস r/100 তার জায়গায় কত বসাতে পারি? টি টু দি পাওয়ার 1/4, তাহলে বসিয়ে দিই 2 টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার টি, এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে পাওয়ারে আমরা জানি গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার t/4 ইজ ইকুয়াল টু 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে সূচক কি বলছে? সূচক বলছে যে আমাদের বেসটা যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারটা ইকুয়াল হবে, তাহলে t/4 ইজ ইকুয়াল টু 2, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে? 8 বছর। তার মানে 4 বছরে যদি দ্বিগুণ হয় 8 বছরে 4 গুণ হবে।
বোঝা গেল? তারপরটা কি বলছে, একটা ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে এত টাকা কম হলে। এখন মূলধনের অনুপাত যদি এটা হয়, তা লভ্যাংশ অনুপাত কি হবে? লভ্যাংশ অনুপাত তো ওটাই হবে, অন্য কিছু তো হতে পারে না। মূলধনের অনুপাত যদি ওটা হয়, তা লভ্যাংশ অনুপাত কি হবে আমাদের? লভ্যাংশ অনুপাত তো এটাই হবে। তো নাম্বার 2, মূলধনের অনুপাত যদি আমাদের 3:8:5 হয়, তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে? লভ্যাংশ অনুপাত এটাই হবে 3:8:5। তো এখান থেকে ধরে নেওয়া যাক, যে ধরি যে তিনজনের লাভ যে টাকাটা পেয়েছে, একজন পেয়েছে, প্রথমজন 3x টাকা, দ্বিতীয়জন 8x টাকা, আর তৃতীয়জন 5x টাকা। এবার আমাকে কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম। তাহলে প্রথম জনের লাভ তৃতীয় থেকে 60 টাকা কম। কি করে বুঝলো ওরা? তৃতীয় থেকে প্রথমকে বিয়োগ করে 60 টাকা পেয়েছে, তাই বলেছিল। তাহলে 2x = 60, তাহলে x = কত পেয়ে যাচ্ছি? 30। আমাকে কি প্রশ্ন করেছে? মোট লাভের পরিমাণ কত। মোট লাভটাই তো এই তিনটে যোগফল নাকি? সেটা কত হয়? 8 আর 5 13 আর 3 16x হয় যোগ করলে মোট লাভটা। x এর মান পেয়েছি 30, তাহলে x এর জায়গায় 30 বসিয়ে দিই, 480 টাকা। এরকমভাবে বের করতে পারিস। আবার ইন্ডিভিজুয়াল এ কত পেলো? 90 টাকা। এ কত পেলো? 240 টাকা। এ কত পেলো? 150 টাকা। কারণ এক্সের জায়গায় সব 30 30 বসিয়ে দিয়ে বের করতে পারবো। তিনজনের লাভটা যোগ করলে 480 টাকাই পাবে। বোঝা যাচ্ছে? তারপরে বলছে সমাধান করো। নাম্বার 3। সমাধান কি বলেছে? x² - 3x প্লাস 2 বাই x - 1 = 1। ওপরেরটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, ওপরেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে পাওয়া যাবে, করে দেখিস, x - 2 × x - 1, এটা পাওয়া যাবে। মিডল টার্ম ফ্যাক্টরটা করে দিলাম, = 1। x - 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x - 2 1, তাহলে x এর মান 1 + 2 3। ঠিক আছে। এরপর একটা নাম্বার 4, m + 1/m দিয়েছে √3। m এটা বইয়ের অঙ্ক, প্লাস 1/m দেওয়া আছে √3 করণীর অঙ্ক দিয়ে আমাকে বলেছে কার ভ্যালু বের করতে? m⁶ - 1, m⁶ - 1 কত? m⁶ তো একটু দেখে নি। m⁶ - 1। তো এইখান থেকে আমরা m + 1/m √3 যদি দুদিকে আমরা বর্গ করে দিই, তাহলে এখান থেকে পাবো 1 + 1/m এর বর্গ না করে কিউব করে দিচ্ছি, যেহেতু 6 আছে। তাহলে a + b হোল কিউবের সূত্র কি? a³ + b³ + 3ab × a + b। আর এদিকে কত হচ্ছে না, তো 3√3। m ক্যান্সেল হয়ে গেল, তাহলে m³ + 1/m³ এখানে 3 × m+, আবার m + 1/m এর মান কত? √3। তাহলে এখানে m³ + 1/m³ + 3, এখানে √3 বসিয়ে দিলাম m + 1/m এর জায়গায়, = ডান দিকেও 3√3, তাহলে 3√3 ক্যান্সেল হয়ে গেল। সব কটাকে m³ দিয়ে গুণ করলে m⁶ + 1 0। তা আমাদের প্রশ্ন করেছিল এটাই, m⁶ - 1 কত? তাহলে এখান থেকে m⁶ = কত পাচ্ছি? -1। তাহলে এখানে বসিয়ে দেওয়া যাক। তাহলে therefore m⁶ - 1, m⁶ এর মান -1, that is -2।
বোঝা গেল নিশ্চয়ই? স্যার লাস্টে এটা কি করলেন? এম টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানের ভ্যালু চেয়েছে, তো এম টু দি পাওয়ার সিক্সের মান কত বের করলাম আমরা, তাহলে এম টু দি পাওয়ার সিক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এখানে, আর মাইনাস ওয়ান তো ছিলই, তাহলে মাইনাস টু, এম টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানের মান তাহলে মাইনাস টু। কি বোঝা গেল না তাও? অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, না বুঝলে বল ওটা। স্যার আরেকবার বলবেন? এইখানে এই পর্যন্ত বুঝেছিস কি এম টু দি পাওয়ার সিক্স এর মান মাইনাস ওয়ান হলো কোথার থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে তো? হ্যাঁ তোমাকে কার ভ্যালু বের হ্যাঁ। করতে, ভ্যালু তো স্যার আমাকে এটার এটার বের করতে আগেরটা দিয়েছে, একটু বলুন। আমাকে ভ্যালু তো বের করতে স্যার দিয়েছে এটার। হ্যাঁ বলছি বল। যে এম টু দি পাওয়ার এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটা সেপারেশন করে এম টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এসে ইকুয়ালস টু জিরো এসেছে। না না, আমি এম কিউব দিয়ে গুণ করে দিয়েছি দুদিকে, বাদিকেও আচ্ছা এম আচ্ছা। কিউব দিয়ে গুণ করেছি, আর ডান দিকে তো আমার জিরো আছে, তাহলে জিরো ইন্টু এম কিউব, এটা এম কিউব বা লসগু করেও করতে পারতিস, তাহলে এম টু দি পাওয়ার সিক্স এম কিউব বাই এম কিউব ওয়ান, আর ডান দিকে তো জিরো, সেটাই লেখা হয়েছে দেখ এখানে। লসাগু করেই করছিলাম। লসগু করেও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো নাম্বার 5, ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে এ বি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ব্যাস, পরিধির উপর পি বিন্দু, পরিধির উপর পি এখানে একটা বিন্দু ধরা যাক, এ বি ব্যাসের ওপর অঙ্কিত লম্ব ও পি বিন্দু থেকে এ বি ব্যাসের উপর অঙ্কিত লম্ব, পি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম যেটা এন বিন্দুতে ছেদ করেছে। এ বি ইজ ইকুয়াল টু 9 দেওয়া আছে এখানে, এ বি ইজ ইকুয়াল টু 9, বিএন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4, তাহলে বলেছে পিবি কত। তো প্রথম কথা যেটা করতে হবে আমাদের এখানে, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আগে এগুলো যোগ করতে হবে আমাকে, এপি বিপি যখনই যোগ করে দিচ্ছি তখনই কিন্তু আমাদের এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, জানি না থাকবে নাকি, একটা হলুদ ত্রিভুজ আর একটা কী দেবো, একটা লাল ত্রিভুজ, আর একটা লাল ত্রিভুজ। তো এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই, না লাল হলুদ মিলিয়ে যে ত্রিভুজটা, আর এর মধ্যে যে কোনো একটা ত্রিভুজের দিকে যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে লাল হলুদ মিলিয়ে ত্রিভুজটার এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। লাল ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, কেন? পি থেকে লম্ব টানা হয়েছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছিস, ত্রিভুজ এ পি বি আর ত্রিভুজ পি এন বি, এরা কি সদৃশ? কেন সদৃশ? কারণ 90-90 একটা হয়ে গেছে। এই যে কোণটা, এই অ্যাঙ্গেলটা ছোট ত্রিভুজটারও একটা কোণ আবার বড় ত্রিভুজটারও একটা কোণ, তাহলে যেটা রেস্ট অ্যাঙ্গেল পড়ে আছে, অর্থাৎ ছোট ত্রিভুজটার বাকি কোণ কোনটা আছে, এইটা, আর বড় ত্রিভুজটার বাকি কোণ কোনটা আছে, এইটা, তাহলে এই দুটো কোণ সমান হতে বাধ্য, তাহলে সদৃশকোণী হয়ে গেল দুটো ত্রিভুজ। তো যখনই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যাচ্ছে তখন আমরা ওই সিমিলার বাহুগুলো কি জানি, সমানুপাতি হয়। তাহলে এবি বাহু নিলাম, এবি বাহুটা কি, কোন ত্রিভুজের বাহু? বড় ত্রিভুজটার সমকোণের বিপরীত বাহু, তাহলে ছোট ত্রিভুজটার সমকোণের বিপরীত বাহু কে, পিবি, তাহলে এবি বাই পিবি যা হবে। আবার এখানে আমাকে কি দিয়েছে, বিএন দিয়েছে, বিএন হচ্ছে ছোট ত্রিভুজটার একটা বাহু, তো কোনটা, নীলটার বিপরীত, তাহলে এর নীলের বিপরীত বাহু কে আছে, পিবি, তাহলে বড়টার নীলের বিপরীত বাহু পিবি আর ছোটটার ওটা হচ্ছে বিএন, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন, এবি হচ্ছে 9, বিএন হচ্ছে 4, তাহলে পিবি স্কোয়ার হচ্ছে 36, তাহলে পিবি হচ্ছে √36, √36 মানে কত, 6। আমাকে তো এটাই চেয়েছে যে পিবির মান কত, তাহলে পিবির মান হচ্ছে এটা, পিবির মান হচ্ছে আমাদের 36, বোঝা গেল? বিমান তো 6। হ্যাঁ 6, সরি। ওফ,
আচ্ছা, আমরা ওই একটা ওই সেই এই পেজটা সেভ করে নিই। আমরা সেই একটা ওই কি বলে জ্যামিতি চ্যাপ্টার, হ্যাঁ জ্যামিতি চ্যাপ্টারের কথা বলছেন যেটা হয়নি? হ্যাঁ হ্যাঁ, কোনটা হয়নি রে? জ্যামিতির ওই চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টারটা? কোন চ্যাপ্টারটা? কোনটা? বলছি দাঁড়ান। ঠিক আছে, ইয়ে বেরিয়ে যাস 11টার সময়। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, তাই তো? সেটাই দেখি হয় নাকি। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, তো একটু সময় লাগবে কিন্তু, হ্যাঁ। তো প্রথম কথা, একটা যে কোনো ত্রিভুজ এঁকে নিচ্ছি আমরা, যে কোনো ত্রিভুজ। একটু সময় লাগবে, অধৈর্য হলে হবে না, কারণ এই একটা বাজে একটা সফটওয়্যার, এইটা ছাড়া আর কিছু পেলামও না খুঁজে। তো একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম একটা। আরে, স্যার এটা পেইন্টে করছেন না? না, ও সব কি আর পেন্টে হয় রে বাবু? তো এই হচ্ছে, ধরে যাক আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। একটু সময় লাগবে। তো ধরে যাক এই হচ্ছে একটা ত্রিভুজ। তো আমাকে এই ত্রিভুজটার কি বলেছে না, তো আমাকে এই ত্রিভুজটার পরিবৃত্তটা আমরা শিখিনি, আগে পরিবৃত্ত আঁকতে বলেছে। তো এই ত্রিভুজটা আঁকার জন্য সেই ক্লাস 7-8 যে শর্তগুলো আছে, আমরা সেই শর্ত অনুযায়ী ত্রিভুজটা আঁকবো। সেটা ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য দিতে পারে, বা 2টো বাহুর দৈর্ঘ্য তার মধ্যবর্তী কোণ দিতে পারে, বা একটা বাহুর দৈর্ঘ্য তার সন্নিহিত 2টো কোণ দিতে পারে। এটা কিন্তু সেই ক্লাস 7-8 যে শিখেছি সেখান থেকে করতে হবে। এবার আমাকে এটাকে এর পরিবৃত্ত যদি অঙ্কন করতে হয় আমাকে, তো এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি করব আমরা? না, এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এর যে কোনো 2টো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। তো প্রথমে নিচের বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করি।
এবার দেখ কত সমস্যা হবে। তো লম্ব সমদ্বিখণ্ড করে মাঝখানের থেকে বেশি নেব, বেশি নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ কাটবো, আমরা নিচে একটা বৃত্তচাপ কাটবো। এবার এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে বসাবো, বসিয়ে এটাকে কেটে দেবো। এটাই কেটে দেবো, তাহলে আমরা এবার আমরা এটাকে যোগ করব। তাহলে এই হচ্ছে আমার, আমরা এটা টানলাম, ঠিক আছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ড টানলাম কোনটার? এই নিচের বাহুটা। এবার আমরা বাকি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর মধ্যে যে কোনো একটাকে আবার আমরা ইয়ে করব, যে কোনো একটাকে আমরা আবার সেই লম্ব সমদ্বিখণ্ডিত করবো। তার জন্য আমরা ধরো এই বাহুটাই করছি, এই বাহুটা বসালাম, মোটামুটি মাঝখানের বেশি হয়েই গেছে। একটু ছোট করে নিই, এখানে বসালাম, মোটামুটি মাঝের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম, এখানে একটা বৃত্তচাপ কাটলাম, দিয়ে এটাকে এখানে বসালাম, দিয়ে এটাই কেটে দিলাম। কাটা হলো না, তাহলে এটাকে আমরা কেটে দিলাম, দিয়ে এবার স্কেলের সাহায্যে আবার যোগ করবো। এটা টানা হচ্ছে এবার। তো যাই হোক, আপাতত এটাই হলো। তো এইখানে দেখা যাচ্ছে এই যে লাল মানে এইটার সমদ্বিখণ্ডক এবং এটার সমদ্বিখণ্ডক এর বাইরে এখানে মিট করছে। তাহলে এই যে বাইরে যেখানে মিট করছে, পেন্সিল কম্পাসটাকে আমরা একটু বড় করে নিয়ে এবার
পেন্সিল কম্পাসটাকে আমরা কি করছি এবার এই এই পয়েন্টটায় বসাচ্ছি, অর্থাৎ যেটা ছেদবিন্দু, সেই পয়েন্টে বসিয়ে আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা মাপ চলে এসছে, এইবার এই শীর্ষবিন্দুতে আমরা বসিয়ে আমরা একটা বৃত্ত এঁকে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত। এই নাম টাম দিয়ে আমরা নাম দিয়ে এরকম দেব যে, হ্যাঁ আপনার যে এই দুটো সরলরেখার যেটা বাইরে বিন্দু হয়েছে আমার ভেতরে হয়েছে কোনো অসুবিধা নেই, আমার ত্রিভুজ আঁকা অনুযায়ী তাই হয়েছে। তাহলে পি বিন্দু মানে পি থেকে যে কোনো একটাকে আমরা নিয়ে নিয়েছি এখানে। এই পি যেটা বিন্দু হয়েছে আমাদের, সে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে আমরা এই সি বিন্দুটাকে মেপে নিয়ে বৃত্তটা সরে যাচ্ছে, যাই হোক কি যন্ত্রটা। এটা কিন্তু আমাদের এটার সঙ্গে এইটা মেপে নিচ্ছি, মেপে নিয়ে তবেই কিন্তু এটা মেপে নিয়ে তবে এটা মেপে নিয়ে এই বৃত্তটা আঁকা হচ্ছে। তাহলে এবিসি ত্রিভুজ, যার তাহলে কি লেখা হবে এখানে, যে তাহলে ত্রিভুজ এ বিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র পি। এই হয়ে গেল। এইটাকে স্ক্রিনশট দিয়ে এইটাকে স্ক্রিনশট দিয়ে এই বোঝা গেল।